হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলোচনা করব আজকের ভিডিওয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন। আজকের ভিডিওয় আমরা দেখব বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল। দেখো, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। সেটি কি, যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম কিভাবে হলো সেটা আলোচনা করো। আজকের ক্লাসটা করে নাও, দেখবে পুরো বিষয়টা গল্পের মতো তোমার মনে থেকে যাবে এবং তুমি সেটা নিজেই লিখতে পারবে। চলো পুরো ঘটনাটা তাহলে শুরু করি। ঘটনার সূত্রপাত হচ্ছে ভারত স্বাধীন হওয়ারও অনেক আগে। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিল এবং এই দ্বিজাতি তত্ত্বের ফলেই 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ছিল ভারত আর একটা ছিল পাকিস্তান। পাকিস্তানের আবার দুটো অংশ ছিল, একটা ছিল পশ্চিম পাকিস্তান, অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা পাকিস্তান বলছি সেটাকেই তখন বলা হতো পশ্চিম পাকিস্তান, আর একটা ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটাকে আমরা বাংলাদেশ বলছি। এই ভাগটা মূলত করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। যেখানে হিন্দুদের সংখ্যা বেশি ছিল সেই অংশটাকে বলা হতো ভারত, আর যেখানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল সেই অংশটা ছিল পাকিস্তানের অংশ। খুব সুন্দরভাবে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে গেল। এবার সৃষ্টি হচ্ছে সমস্যার। কি সমস্যার সৃষ্টি হলো? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো পাকিস্তান তৈরি হওয়ার পরেই বেশ কিছুদিন পর থেকেই বা বেশ কিছু সাল পর থেকেই দুই পাকিস্তানের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হলো। গণ্ডগোলটা কি? পশ্চিম পাকিস্তান সেই সময় রাজনৈতিকভাবে অনেক সক্রিয় ছিল। তারা কি করলো? তারা পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে শোষণ করতে থাকলো। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমস্ত রকম বোঝা চাপিয়ে দিয়ে থাকলো। ফলস্বরূপ তারা পূর্ব পাকিস্তানে কোনো ডেভেলপ করতে পারলো না। অর্থাৎ পূর্ব পাকিস্তানের শিক্ষা, রাজনীতি, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক কোনো দিকেই পশ্চিম পাকিস্তানের মানুষরা ফিরেও তাকালো না। এর ফলে কি হলো? পূর্ব পাকিস্তানের মানুষরা পশ্চিম পাকিস্তানের ওপর একটা ক্ষোভের জন্ম দিল এবং এরপরেই একটা মুক্তিযুদ্ধের বড় ইতিহাস রয়েছে এবং তারপরেই জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। চলো এবার তোমাদের সামনে আলোচনা করি এই ক্ষোভের সূত্রপাত ঠিক কবে থেকে তৈরি হলো। প্রথমে আসবো অর্থনৈতিক শাসন। দেখো, পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক কিন্তু সক্রিয় ছিল। কারণ আমরা জানি পূর্ব পাকিস্তান মানেই হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশে প্রচুর নদী রয়েছে, আর নদী থাকা মানে সেই দেশ কৃষিতে প্রচুর পরিমাণে উন্নত ছিল। কিন্তু ঘটনা কি হলো? পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের মানুষেরা বা পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের ওপর ব্যাপক পরিমাণে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিল। এর ফলে কি হলো? এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষরা বিদ্রোহের পথ বেছে নিল এবং তাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হলো। তারা এর পরবর্তীকালে বিদ্রোহ করবে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে এবং নিজেদের দেশকে স্বাধীন করবে। দ্বিতীয় কারণ আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। রাজনৈতিক দিকটা কী ছিল? দেখো, পূর্ব পাকিস্তানের যে বাঙালি জাতি ছিল তারা পশ্চিম পাকিস্তানের তীব্র রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছিল। ঘটনাটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি ছিল তুলনামূলক পশ্চিম পাকিস্তানের থেকে। এর ফলে কি হতো? যখনই কোনো ভোট হতো, ভোটে কিন্তু পূর্ব পাকিস্তান জিতে যেত। পাশাপাশি যখন প্রধানমন্ত্রী যে ভোটটা হতো সেখানেও পূর্ব পাকিস্তানের কোনো একজন জিতে যেত এবং সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দাবিদার ছিল। কিন্তু ঘটনা কি হতো? পশ্চিম পাকিস্তান কোনো না কোনোভাবে, কোনো না কোনো ছলচাতুর করে সেই ভোট পদ্ধতিকে বাতিল করে দিত। এর ফলে কি হতো? পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চয় হতো। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যেও তীব্র ক্ষোভের সঞ্চয় হতো। কেন হতো? যে আমরা তো ভোটে জিতছি, আমাদের তো প্রধানমন্ত্রী হওয়ার দাবি রয়েছে, কেন আমরা সেটা হতে পারবো না? কোনো না কোনো অজুহাত দিত এবং সে অজুহাত দিয়ে
পূর্ব পাকিস্তানের সেই রাজনৈতিক দলটাকেও বন্ধ করে দিত, বা কখনো আমরা দেখব সেই রাজনৈতিক নেতাটাকে কোনো না কোনো কেস দিয়ে জেলের মধ্যে বা কারাবন্ধ করে নেওয়া হতো। নেক্সট পয়েন্ট আমরা দেখব সামরিক অসাম্য। সামরিক অসাম্য ঘটনাটা কি? দেখো, পাকিস্তানের বা পাক বাহিনীতে, পাক সেনাবাহিনীতে বেশিরভাগই যারা থাকতো তারা হচ্ছে পশ্চিম পাকিস্তানের মানুষজন। পূর্ব পাকিস্তানের মানুষজন এই দিক থেকে একদম পুরোপুরি অবহেলিত ছিল, তাদেরকে কোনোভাবেই পাক সেনাবাহিনীতে নিযুক্ত করা হতো না। এর ফলে কি হতো? এর ফলে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগছে, কত খ্রিস্টাব্দ? 1965 খ্রিস্টাব্দে। এবার এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের মানুষরা অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? কারণ পাশেই রয়েছে ভারতবর্ষ, কোনো না কোনোভাবে পাকিস্তানে আক্রমণ চালাতে পারে, এবং পূর্ব পাকিস্তানে যেহেতু সেনা খুব কম পরিমাণে নিয়োগ করা হয়েছে, এর ফলে পূর্ব পাকিস্তানে যখন তখন আক্রমণ হয়ে যেতে পারে, এই ভয়টা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষরা সেই সময় করত। এরপরে সব থেকে বড় একটা গণ আন্দোলন দেখা দেয়, সেটা হলো ভাষা আন্দোলন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা বিষয় হলো এই ভাষা আন্দোলন। ঘটনাটা কি হচ্ছে? যদি আমরা পূর্ব পাকিস্তানের দিকে তাকাই বা বর্তমান বাংলাদেশের দিকে তাকাই, আমরা কি দেখব? সেখানে বাংলা ভাষার মানুষের সংখ্যা সব থেকে বেশি, বা প্রায় 98% মানুষ বাংলায় কথা বলে, এবং পশ্চিম পাকিস্তানের মানুষরা উর্দুতে কথা বলে। এবার যদি দুটো পাকিস্তানকে মিলিয়ে দেওয়া হয়, সেখানে আমরা দেখতে পারবো প্রায় 56% মানুষ, অর্থাৎ 50%-এর বেশি মানুষ কিন্তু বাংলায় কথা বলছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করে বাংলা ভাষাটা হচ্ছে হিন্দুদের ভাষা, কারণ এর উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। তাই তিনি কি করেন? পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করে দেন, এবং এটাও ঘোষণা করেন উর্দু ছাড়া কিন্তু কোনো সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে না। এর ফলে কি হয়? দেখো, পূর্ব পাকিস্তানের মানুষজন তো উর্দু জানে না, তাদের ভাষা হচ্ছে বাংলা। এবার উর্দু পড়ার মতো তারা শিক্ষিতও নয়, কারণ সেই সময় অনেক মানুষ অশিক্ষিত ছিল। এর ফলে তারা বাংলা ভাষায় পড়ে সরকারি চাকরি বলো, সরকারি কলেজ, ইউনিভার্সিটি, এইসবে কিন্তু চান্স পাচ্ছিল না। এর ফলে কি হয়? এর ফলে বাংলা ভাষা, বাংলা চাই, এই দাবি নিয়ে পুরো পূর্ব পাকিস্তানে একটা আন্দোলন তৈরি হয়, বিশেষ করে ছাত্র আন্দোলন তৈরি হয়। এবং 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ছাত্ররা বা পুরো পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ভাষা দিবস বা রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। এবং 1952 সালে 21শে ফেব্রুয়ারি, ভালো করে সালটা মনে রাখো, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা যে আন্দোলনটা করছিল, সেই ছাত্র আন্দোলনে সালাম, জব্বার, বরকত এবং রফিক, এই চারজন ছাত্রকে পুলিশ নৃশংসভাবে গুলি মেরে হত্যা করে। নামগুলো খুব ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। সালাম, জব্বার, বরকত এবং রফিক, এই চারজন মানুষ বা এই চারজন ছাত্রকে পশ্চিম পাকিস্তানের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করে। এবং পরবর্তীকালে ইউএন থেকে এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করার ঘোষণা করে। এরপরে কি হচ্ছে? এরপরে দেখো, যেই এই চারজন ছাত্রকে হত্যা করা হলো, তারপরেই কিন্তু পুরো পূর্ব পাকিস্তানে একটা আগুনের রূপ নিল। পুরো পূর্ব পাকিস্তানের মানুষজন ক্ষেপে গেল, এবং এরপরে আমরা দেখতে পাই পূর্ব পাকিস্তানের মানুষজন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ লড়ছে। নেক্সট পয়েন্ট আমরা দেখব মিথ্যা মামলায় জড়ানো। কাদেরকে মিথ্যা মামলায় জড়াচ্ছে? ঠিক এই সময়তেই পূর্ব পাকিস্তানে একটা রাজনৈতিক দলের জন্ম হচ্ছে, তার নাম কি? আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের নেতা ছিল শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে পশ্চিম পাকিস্তানের মানুষজন গ্রেপ্তার করে নেয়, এবং তাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়, যেটাকে আমরা ইতিহাসে পড়ে থাকি আগরতলা ষড়যন্ত্র মামলা। এবার মিথ্যা মামলায় যেহেতু এদেরকে ফাঁসিয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানোর ফলে পূর্ব পাকিস্তানের যারা বুদ্ধিজীবী মানুষ ছিল, যারা সমাজ সচেতন মানুষ ছিল, বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন,
তারা কিন্তু এই সমস্ত মিথ্যা মামলায় ফাঁসানোর পর তারা গণ আন্দোলনে নামেন, তারা রাস্তা অবরোধ করেন, বিভিন্ন রকম আন্দোলনে সামিল হন। পরবর্তীকালে পাকিস্তান সরকার চাপে পড়ে এই মামলাটা অবশ্য তুলে নিয়েছিল। এরপরে কি হচ্ছে, এরপরেই হচ্ছে 1970 সালের নির্বাচন। কি নির্বাচন? প্রধানমন্ত্রী নির্বাচন। এইখানে করে কি হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1970 সালে পুরো পাকিস্তানে সাধারণ নির্বাচন শুরু হয়ে যায়। নির্বাচনে কি হবে? নির্বাচনে প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। ঘটনাটা কি হচ্ছে? 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন শুরু হয় এবং পাকিস্তানে সাধারণ নির্বাচন শুরু হওয়ার পর দেখা যাচ্ছে নির্বাচনের ফলাফল হিসেবে পূর্ব পাকিস্তানে যে 162টি আসন ছিল, 162টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান 160টি আসন পেয়ে জয়লাভ করেছিল এবং মোট পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোট পেয়ে সরকার গঠনের কিন্তু সাফল্য পেয়েছিল। কিন্তু ঘটনা কি হচ্ছে? ঠিক এই সময়তেই একটা বড় সড়ো ঘটনা ঘটছে। কি হচ্ছে সেটা? এই সময় পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান, এই সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান এবং একদিকে শেখ মুজিবুর রহমান, অন্যদিকে রয়েছেন জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো কিন্তু শেখ মুজিবুর রহমানের কাছে বিপুল পরিমাণ ভোটে হেরে যায়। কিন্তু পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ঠিক এই সময়তেই তোমার জাতীয় পরিষদের যে অধিবেশন বসার কথা, সেই অধিবেশনটাকে স্থগিত করে দেয় বা বন্ধ করে দেয়। এই যে জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করা হলো, এর ফলেই কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ ব্যাপকভাবে ক্ষেপে গিয়েছিল এবং তারা আন্দোলনে নেমেছিল। নেক্সট পয়েন্টে আমরা দেখব 71-এর মুক্তিযুদ্ধ। এইবার শুরু হচ্ছে আসল যুদ্ধ। এইবার শুরু হচ্ছে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষদের রাস্তায় নেমে সংগ্রাম করা। ঘটনাটা কি হচ্ছে খুব ভালো করে দেখো। পূর্ববঙ্গের মানুষেরা এই মুহূর্তে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে সচেতন হয়ে গিয়েছিল। তারা চাইছিল নিজেদের একটা স্বাধীন দেশ, নিজেদের একটা মাতৃভূমি। এবং 1971 সালে মার্চ মাসের দিকে পুরো পূর্ব পাকিস্তান জুড়ে একটা বড় সড়ো গণ আন্দোলন দেখা যায়, যে ছবিগুলো তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবে এই আন্দোলনের বিভিন্ন রকম ছবিগুলো। পাশাপাশি কি হচ্ছে, এই সময়তেই শেখ মুজিবুর রহমান 7ই মার্চ বাংলাদেশের রেসকোর্স ময়দানে তার আগুন ঝরা বক্তৃতা দিয়েছিল। যেই বক্তৃতা শোনার পরেই পূর্ব পাকিস্তানের মানুষজন বাড়িতে যা পেয়েছে তাই নিয়েই সংগ্রামে বা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি ঠিক কী কথাটা বলেছিলেন? তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরও বেশ কিছু কথা বলেছিলেন। এই ভিডিওগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, সার্চ করে দেখবে, সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে দেওয়া রয়েছে। তিনি আরও বলেছিলেন, তোমাদের ঘরে ঘরে যা আছে তাই দিয়ে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। এবং এরপরে আমরা দেখতে পাই পূর্ব পাকিস্তানের মানুষেরা তারা যা পেয়েছে, বাঁশ, লাঠি, এমনি ঘরে যা ছিল তাই নিয়েই তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং শেখ মুজিবুর রহমান 26শে মার্চ, এই 26শে মার্চ দিনটিকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেন এবং ঘোষণা পরেই তিনি মুক্তিযুদ্ধেরও ঘোষণা করে দেন যে না, এবার আমরা মুক্তিযুদ্ধে লড়াই লড়ব, এবারে আমাদের সংগ্রাম হবে স্বাধীনতার সংগ্রাম, আমাদের পাকিস্তানের হাত থেকে মাতৃভূমিকে ছিনিয়ে নেওয়ার সংগ্রাম। দেখো এরপর কি হচ্ছে, গণহত্যা চলছে। পুরো পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান জুড়ে গণহত্যা চলছে। বিপুল পরিমাণ মানুষকে পাকিস্তানের সেনারা হত্যা করেছিল। ঘটনাটা ঠিক কী হচ্ছে দেখো, তোমাদের বলি, খুব ভালো লাগবে। যখন পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের আন্দোলন শুরু হয়ে গেল, ঠিক এই সময়তেই টিক্কা খান তখন জেনারেল ছিল। টিক্কা খান কি করলো, ঠিক 25শে মার্চ ব্যাপক পরিমাণে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালিয়েছিল। ব্যাপক পরিমাণে যাকে সামনে পেয়েছে তাকেই হত্যা করেছে। ঠিক কি করেছিল,
তিনি একটা অপারেশন সার্চ লাইট বলে একটা অপারেশনে নামেন এবং এই অপারেশনের ফলে যাকে সন্দেহ হয়েছে পূর্ব পাকিস্তানের তাকেই কিন্তু হত্যা করেছে। অবশ্যই এই হত্যার পেছনে সাহায্য করেছিল পূর্ব পাকিস্তানের একদল মানুষ বা একদল রাজনৈতিক গ্রুপ রয়েছে যাদেরকে বলা হয় রাজাকার। এই রাজাকাররা কখনোই চায়নি যে পূর্ব পাকিস্তান স্বাধীন হোক। এই রাজাকাররাই পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীর সেনাদেরকে বা মুক্তিবাহিনীর যে মানুষজন ছিল বা যারা মুক্তিযুদ্ধ লড়ছে তাদেরকে কিন্তু ধরিয়ে দিয়েছিল। কাদেরকে ধরিয়ে দিয়েছিল? পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীদের ধরিয়ে দিয়েছিল এই রাজাকাররা। এবার কি হচ্ছে, অপারেশন সার্চলাইট চলছে। কতদিন চলেছিল? 267 দিন ধরে এই অপারেশন সার্চলাইট চলেছিল বা হত্যালীলা চলেছিল। এবং এর ফলাফল হিসেবে আমরা কি দেখতে পাই? এর ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পূর্ব পাকিস্তানের 10 থেকে প্রায় 30 লক্ষ মানুষকে গণহত্যা করা হয়েছিল। পাশাপাশি আরও দেখতে পাই প্রায় 4 থেকে 5 লাখ নারীকে কিন্তু এই সময় ধর্ষণ করা হয়েছিল। একটা ব্যাপক পরিমাণে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এবার দেখো, এই যে বিশৃঙ্খলা বা এই যে গণহত্যা, এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষজন পূর্ব পাকিস্তান ছেড়ে বা পূর্ববঙ্গ বা বলতে পারি বাংলাদেশ ছেড়ে তাদের পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে থাকলো। পূর্ব পাকিস্তানের পাশে কোন দেশ রয়েছে? ভারতবর্ষ রয়েছে। তারা কি করলো? ব্যাপক পরিমাণে ভারতে আশ্রয় প্রার্থনা করলো। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর কাছে তারা আশ্রয় প্রার্থনা করলো যে না, আমাদের আশ্রয় দিন, আমাদের পূর্ববঙ্গে আমরা থাকতে পারছি না। এবং এর মধ্যে প্রায় বেশিরভাগই ছিল হিন্দু সমাজের মানুষজন। এবার কি হচ্ছে, ঠিক এই সময়তেই পূর্ববঙ্গের যারা জাতীয়তাবাদী নেতারা ছিল বা বলতে পারি যারা আওয়ামী লীগের নেতারা ছিল, তারা কি করলো? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলো যে আমাদের সাহায্য করুন, আমরা নিরুপায়, আমাদের অস্ত্র নাই, আমাদের হাতে কিচ্ছু নাই, প্লিজ আপনারা আমাদের সাহায্য করুন, আমাদের দেশকে মুক্ত করুন, আমাদের বাঁচান। এর ফলে কি হচ্ছে, এর ফলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি পাকিস্তানে সৈন্য পাঠিয়েছিল। এখানে পাকিস্তান বলছে পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে সেনা পাঠিয়েছিল। প্রচুর অস্ত্রশস্ত্র, প্রচুর ট্রাঙ্ক সহ প্রচুর সেনা কিন্তু পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিল। এবং ভারতীয় সেনারা মুক্তিবাহিনী সেনাদের হাতে ধরে অস্ত্রের ট্রেনিং দিয়েছিল যে কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে অস্ত্র চালাতে হয়, এই সমস্ত রকম ট্রেনিং দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের বাহিনী এবং ভারতীয় সেনারা যুদ্ধে নেমে যায়, সরাসরি যুদ্ধে নেমে যায়। এবং এর ফলে জন্ম হয় স্বাধীন বাংলাদেশ। কীভাবে হলো? ভারতীয় সেনারা এবং মুক্তিবাহিনীর সেনারা দুইজন একসাথে মিলে যেখানে যেখানে পাকিস্তান সেনা ছিল খুঁজে খুঁজে মারতে শুরু করলো, যে যেখানে লুকিয়ে থাকবে সেখানে তাদেরকে বের করে মারবো, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হলো। এবং যখন পাকিস্তান বাহিনী দেখলো আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমরা আর পাচ্ছি না, সেই সময় পাকিস্তানের যে জেনারেল ছিলেন এ নিয়াজি, এই এ নিয়াজি প্রায় 93,000 সৈন্য নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করলেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা বাংলাদেশকে মুক্ত করে দিচ্ছি, আমরা আর বাংলাদেশের সঙ্গে থাকবো না, বাংলাদেশ আজ থেকে একটা স্বাধীন রাষ্ট্র। কার কাছে সইটা করেছিল? সইটা করেছিল আমাদের ভারতীয় জেনারেল যিনি ছিলেন জগজিৎ সিং আরোরা। এই জগজিৎ সিং আরোরার কাছে কে নিয়াজি একটা সাইন করে দিলেন বা একটা সই করে দিলেন বা একটা স্বাক্ষর করে জানালেন যে আর আমরা পূর্ববঙ্গের মধ্যে থাকছি না, আজ থেকে পূর্ববঙ্গ একটা স্বাধীন দেশ। এবং এইভাবেই জন্ম হলো স্বাধীন বাংলাদেশের। দীর্ঘ 9 মাস ধরে বাংলাদেশের মুক্তিবাহিনী পাশাপাশি ভারতীয় সেনারা যে লড়াই লড়েছিল তার ফলস্বরূপ হিসেবে জন্ম হলো একটা স্বাধীন দেশ যার নাম বাংলাদেশ, যার গুরুত্ব দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা অসামান্য গুরুত্ব রয়েছে, জিওপলিটিক্সে যার একটা অসামান্য গুরুত্ব রয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরেই আমরা দেখতে পাই 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর দিনটিকে বাংলাদেশ তাদের বিজয় দিবস ঘোষণা করলো। কেন বিজয় দিবস ঘোষণা করলো? কারণ এই 16ই ডিসেম্বর দিনটি পূর্ব পাকিস্তানের মানুষজন আত্মসমর্পণ করেছিল।
তাই 16ই ডিসেম্বর দিনটিকে স্মরণে রাখার জন্য এই দিনটিকে বাংলাদেশ তাদের বিজয় দিবস ঘোষণা করলো। এরপরে পরেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হলেন এবং বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠল। এবং এর পরে পরে আমরা দেখতে পাই শেখ মুজিবুর রহমান খুব সুন্দরভাবে বাংলাদেশকে সাজিয়ে তুললেন। একবারে পাকিস্তান সেনারা যে বাংলাদেশকে শুষে নিয়েছিল সেই বাংলাদেশকে আস্তে 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 গড়ে তুললেন এবং বর্তমানে আমরা দেখতে পাই বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ তার রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে গেছে এবং পৃথিবীর অনেক দেশের সঙ্গে তারা পাল্লায় পাল্লায় টক্কর দিচ্ছে। এবং এটাও আমরা দেখতে পাই বর্তমানে পশ্চিম পাকিস্তানের থেকেও কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে। তো এই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তোমরা কি করবে, একবার খুব সুন্দরভাবে পড়ে নিবে, তারপর না দেখে লেখার চেষ্টা করবে। দেখো, না দেখে না লিখতে পারলে কিন্তু পরীক্ষা তো তুমি লিখতে পারবে না, শুধু পড়লে হবে না, লেখা প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই টাইম মেনটেন করে লেখা প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। চলো তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।